गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी आमी देवचानी और सकाल बेला आमार गाছের ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন বাদে আমাদের বাড়ির ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি মানে ডেইলি ব্লগ তো সেভাবে শেয়ার করা হচ্ছে না তো আজকে ভাবলাম গাছের ফুলগুলো একটু দেখাই কি ফুল ফুটছে এদিকে দেখো এটা হচ্ছে দারচিনি গাছের ফুল এসেছে সাথে পাতাও বের হচ্ছে লাল লাল মতো পাতা হয় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে যেমন জাম গাছে নতুন পাতা বেরোলে এত সুন্দর লাগে সেরকমই লাগে আর একদম প্রথমে সেই রাস ফুল বা নারায়ণ ফুল বলি সেই গাছ ফুল ফুটেছে আর দেখো টগর ফুলগুলো কিন্তু এখনো ফোটেনি কুঁড়িটা পুরো ফুটছেই না পোকাতে কেটে কেটে খেয়ে নিচ্ছে আর জানি না গরমকাল পড়লে হয়তো গরমকালেই তো টগরের সিজন গরমকাল বর্ষাকাল তো ওই জন্য ভালো করে সেটা ফুটছেও না সারটার সব কিছুই দিয়েছি সেভাবে ওর গ্রোটা হচ্ছে না আর পদ্ম গাছের দেখো কি করুন দশা আসলে এরা এখন রেস্ট নিচ্ছে আর একটাই মাত্র সিডস হয়েছে দেখো অনেকগুলো কিন্তু সিডস ছোট 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 রয়েছে কিন্তু ওগুলো কিন্তু পোক্তো না নষ্ট হয়ে গেছে একটাই সিডস হয়েছে আর গাছটাকে মাঝে মাঝে জলটাকে চেঞ্জ করে দিই আবার নতুন জল দিই আর এখন ওর ঘুমানোর সময় খাওয়া দাওয়ারও ইচ্ছা নেই এইরকম মাঝে মাঝে একটু সার দিই দিয়ে রাখি আর মাঝে মাঝে জলটাকে পাল্টে দিই এই ফুলগুলো একটু ফুটছে আর পাতাটা দেখো পুরো একদম ডিপ বেগুনি হয়ে গেছে এখন যেহেতু শীতকাল তাই জন্য কালারটা এরকমই চলে আসছে চলে আসলাম রান্নাঘরে তো ফ্রেশ তো আগেই হয়েছি তারপর ক্যামেরাটা অন করে ওদিকটা একটু ঘুরে আসলাম ভাবলাম তোমাদের সাথে সকালবেলার দৃশ্যটা একটু বাইরের দৃশ্যটাই শেয়ার করি তো দেখো এখন এর মধ্যে একটু জল গরম করে নিচ্ছি আর এই ইলেকট্রিক কেটলিটা সেই বেড়াতে যাওয়ার সময় কিনেছিলাম সিকিম যাওয়ার সময় তো এটা আমার শীতকালে সত্যি প্রচুর ইউজ হয় আর শীতকাল কেন রান্না বান্নার জন্য আমার খুব ইউজ হয় যখন আগেরটা খারাপ হয়ে গেল আগেরটা কিন্তু ভালো আছে ওটা দোকানে নিয়ে গেলে ঠিক করে দেবে কিন্তু আমাদের এখানে না এগুলো ঠিক করারও ভালো দোকান পাই না দোকানে দিয়ে আসলে ওই যে পড়ে থাকে তো পড়েই থাকে আর এখন এই যে চা করব ট্রেটা বার করে নিলাম আর রাত্রিবেলা তো যেহেতু রুটি খাওয়া হচ্ছে বাসন সেভাবে পড়ছে না রাতের বাসন রাতেই মেজে রেখেছি আর এখন এই যে চা করব তাই চায়ের জন্য সরঞ্জাম বার করে নিচ্ছি আর কি আমাদের ইস্ট বেঙ্গলের জার্সি আমার হচ্ছে হলুদ কাপ আর আমার হাজবেন্ড তো ওই নেসক্যাফের এই লাল রঙের কাপটা ছাড়া চা খেতে পারবে না আর এখন তো সেভাবে আর শীতটা নেই মানে সারাটা বছরই মনে হচ্ছে বসন্তকালই চলবে সারাটা বছর না পুরো শীতটাই বসন্তকালই মনে হচ্ছে চলবে তো ওই জন্য আমাদের কফিও খাওয়া হচ্ছে না আর সিকিমে গিয়ে সেই কফি খেয়ে আমার মারাত্মক সেই ঘাড়ে ব্যথা শুরু হয়েছিল ওই ভয়ে না আমি কফিটা খাই না তো দেখো এখন এই ওয়াশিং মেশিনে দুটো কম্বল দিয়ে দিলাম কাচতে কারণ এই কম্বল দুটো না অনেকদিন ধরে ভাবছি কাচবো আর আমাদের উঠোনে না একদম রৌদ্র পড়ে না তাই জন্য একদম সকালই ভাবলাম এটা ভিজিয়ে দিই মানে কেচে নিই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর ওদিকে ওই যে চায়ের জলটা চলছে মানে জলটা ফুটছে ইলেকট্রিক কেটলে তো ওই জন্য একটা সুবিধা হয় ওদিকে জলটা চাপিয়ে দিই আর এদিকে টুকটাক কাজ করলাম আর তারপরে চা পাতা তো আমি গরম জলে একটু ঢেকে রাখি চা পাতাও ছেঁকে নিই তো এখন এই ওয়াশিং মেশিনটা অন করে দিয়ে দুজনে মিলে বসে এখন চা খাবো ততক্ষণে ওয়াশিং মেশিনটা চলবে আর আজকে টিফিনে ভাবছি একটু চাউমিন বানাবো চাউমিন আমাদের অনেক দিন খাওয়া হয়নি তো ভাবলাম চাউমিন খাবো আজকে সকালে রাত্রিবেলা করে না আমাদের এই শীতকালটাতে রাতের সময় অনেক সময় চাউমিন বানিয়ে নিই তো যেটুকু চাউমিন আছে ভাবলাম রাতে হয়তো হবে না তো সকালে যদি একটু কম পড়ে একটু ম্যাগি মিশিয়ে নেবো ভেবেছিলাম তো সেটাই সেই জন্য চাউমিনটা করব আর চাউমিনের সবজিটা আগের দিনকে কেটে রেখেছি না হলে না এই যে শীতের সময় ঘরে বসে বসে ওই টুকটুক করে মানে মেঝেতে বসে বসে না সবজি কাটতে যেন ভীষণ কষ্ট হয় আর সবজিটা কাটা থাকলে একটু সুবিধা হয় ঝটপট মানে টিফিনটা বানানো হয়ে যায় তো এই যে এখন চা পাতাটা একটু ঢাকা দিলাম আর দেখো ওয়াশিং মেশিনে জল নিয়ে নিয়েছে পুরো একদম ঘোলা করে দিয়েছে কেন বলো তো একদম সকালে আমার হাজবেন্ড জল তুলেছিল কারণ সকালে উঠে যখন ও ফ্রেশ হতে গেছে মুখ টুক ধুচ্ছে জল শেষ তাই জন্য জলটা তুলে নিয়েছে একদম গরম গরম জল আমারও কোনো কষ্ট হয়নি হাত মুখ ধুতে আর ওয়াশিং মেশিনটা ওই জন্য ধোঁয়া মতো হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ভালোই হয়েছে গরম জলটা তুলেছে আর আমার মেশিনে যদি আমি কাচি আরও ভালো পরিষ্কার হয়ে যাবে তো এই যে এখন আমরা দুজনে একটু চা খাবো আর একটু গল্প করছি আর এখন আবার চলে আসলাম রান্নাঘরে আর বানানো হবে ওই যে বললাম চাউমিন আর ঘরে ডিম থাকলে না আমার হাজবেন্ডের জন্য না প্রচুর সমস্যা ডিম ঘরে ছিল কয়েকটা কালকে বললো সেদ্ধ খাবো তো আমি সকালে দুপুরবেলা সেদ্ধ দিয়েছিলাম আবার রাত্রিবেলা বললো ডিম সেদ্ধ খাবো রুটি দিয়ে আমি আর রাত্রিবেলা ডিম সেদ্ধ দিইনি কারণ আজকে আমি ভেবে আছি চাউমিন করবো পরপর ডিমটাও তো খাওয়া উচিত নয় এবার রাতে কালকে আবার বলছে ডিমের ঝোল ভাত খাবো
তো তখনই আমি ভাবলাম তাহলে ডিম সেদ্ধটা আজকে রাতে খাওয়ার কি দরকার আছে, কালকে যদি আমি চাউমিন করে ডিম দেবো, আবার ডিমের ঝোল খাবো, ডিমের ঝোলে আবার তার তো একটা ডিমে পোষাবে না, আগে তো 4টে ডিম লাগতো, এবেলা দুটো রাতে দুটো, মানে দিনে দুটো রাতে দুটো, আর সেটা কমিয়ে 3টের জায়গায় নিয়ে এসেছি। মাঝে মাঝে ওই 3টের যে একটা ডিমের থেকে আমি একটু খাবলা বসিয়ে দিই, কারণ ওটা আমার অভ্যাস। ওর থেকে নিই, বলে কেন নিজের জন্য বানাতে পারো না? না, তুমি পুরো ডিমটা খাবে, আমি খেতে দেবো না, খাওয়া উচিত না। তো এই হচ্ছে ব্যাপার। তার ডিম হচ্ছে মানে ঘরে থাকলে মুড়ি মুড়কি মতো, খানিক্ষণ বাদে বাদে বলবে একটু সেদ্ধ বসিয়ে দিই, তো সন্ধ্যেবেলাও হয়তো একটু ডিম সেদ্ধ খাবো, মানে এইরকম ও করে। ডিম তার একদম মানে এতটা প্রিয়। তো দেখো না, এখানে 2খানা ডিম দিয়ে চাউমিন বানিয়েছি, খেতে বসে বলছে এই কটা ডিম দিয়েছো? একটা ডিম? বললাম না, 3টে ডিম দিয়েছি। বলে তুমি সত্যি সত্যি 3টে ডিম দিয়েছো? যদি এই ভিডিওটা দেখে তাহলে ও বলবে যে 3টে ডিম দিয়েছো না 2টো ডিম দিয়েছো। আমি তার আগেই আমি আমার ভিডিওটা দেখে নেবো ওর ফোন থেকে, তাহলে আর এটা দেখবে না। তো যাই হোক, তো কিন্তু থাম্বনেইলে দেওয়া যাবে না, ওই ডিমটা যে রয়েছে 2টো ডিম ওইভাবে থাম্বনেইলে দেওয়া যাবে না। তো যাই হোক, এখন চাউমিনটা বানিয়ে নিচ্ছে, আর অনেকদিন বাদেই চাউমিনটা খাচ্ছি, পেঁয়াজ ছাড়া চাউমিন। এখন আমরা না পেঁয়াজ ছাড়া চাউমিনই করি। আর এর মধ্যে তো একটা চাউমিনের একটা মশলা রয়েছে, ম্যাগি মশলা যেমন হয়, এইটার মধ্যে চাউমিন মশলা দেওয়া ছিল। আর আমরা চাউমিন মশলা একটা আলাদা হেঞ্জের কিনে আনি, তো ওটা দারুণ টেস্ট হয়। আর এটা যেহেতু দেওয়া ছিল এর মধ্যে, তাই জন্য এটা দিয়েই করলাম। আর যদি চাউমিন মশলা ঘরে নাই বা থাকে, তাহলে ম্যাগি মশলা দিয়ে দিই, আরও ভালো টেস্ট হয়ে যায়। তো এখন এই টিফিন করে খেয়ে নিলাম, বিছানা টিছানা এখন গোছালাম, সবে গুছিয়ে আর এই যে ঘরগুলো সব মুছে নিলাম। আর পাপোশগুলো না অনেকদিন ভাবে ভাবছি, পাপোশগুলো অনেকটা মানে ধুলো জমে গেছে, ধুলো মানে আমাদের যে কোথা থেকে এত ধুলো আসে, রাস্তার ধুলো, প্লাস আমাদের ওই যে উঠোনে সমস্ত ওই এগুলো পোড়াচ্ছে, সেইগুলোর ধুলোগুলো মানে সেগুলো সেই ছাই হয়ে উড়ে উড়ে ঠিক আসে। তো ঘর মুছে মুছে না ঘরের মোছার বালতিটার জল একদম কালচে টাইপের হয়, এইরকম অবস্থা হয়। তো এই দেখো, এখানে বড় ঘরের 2টো পাপোশ থাকে, মানে আমার খাটের এদিকে একটা থাকে, আমার ওই দিকে একটা থাকে, কারণ ওদিকটাতে আমার হাজবেন্ড ওঠে ওই দিক দিয়ে, তো ওদিকে একটা থাকে। তো 2টো পাপোশ এখানে এখন ঝেড়ে নিচ্ছি। তারপর মনে পড়লো রান্নাঘরেও তো একটা পাপোশ আছে, রান্নাঘরের পাপোশটা তো ওরে বাবা, ওটা একদম পুরো চিড়ে চাপটা হয়ে গেছে। মানে ওটার মধ্যে মাঝে মাঝে হয়তো জল পড়লো, জল সবসময় পড়ে না, এখন শীতের সময় তো জল টল পড়ে না, ওটা পুরো চিড়ে চাপটা। আর মাঝে মাঝে আমি কলতলাতেও পাপোশগুলো ধুয়ে নিই, কিন্তু কি হয়, কলতলাতে পাপোশ ধোয়া হয়, ধুলোবালিটা কিছুটা কমে, কিন্তু ওয়াশিং মেশিনে দিলে না পুরো মানে ফুলে ফুলে ওঠে, মানে পা মুছতে খুব সুবিধা হয়। মানে নতুন বেলায় যেরকম পাপোশ কিনে আনি আমরা, যে উঁচু উঁচু ব্যাপারটা থাকে পাপোশের মধ্যে, পা মুছতে সুবিধা হয়, সেই ব্যাপারটা থাকে। আর না হলে না এই 3টে পাপোশ মানে প্লেন চিড়ে চাপটা হয়ে পায়ে দিলে পা স্লিপ করছে, মানে এরকম একটা অবস্থা। তো ওইগুলো এখন ঝেড়ে নিলাম। আর রান্নাঘরের পাপোশটার কথা মনে পড়লো, রান্নাঘরের পাপোশটাও ঝেড়ে নিয়ে আসলাম, এনে এই যে দেখো কি অবস্থা, চিড়ে চাপটা হয়ে গেছে। তো 3টেকে আজকে একসাথে ধোবো, আমি এরকম জমিয়ে নিয়ে একসাথে ধুই। তো এদিকে 3টে ঘর তো মোছা হয়ে গেছে, আর এখন এই কাচতে দিয়েছিলাম যেগুলো মানে কম্বল ছিল আর কয়েকটা জিনিস ছিল, তো ওইগুলো এখন মেলে দেবো। আর দেখো ওয়াশিং মেশিনটা কেমন আমার একটু ময়লা তেল চিটে মতো হয়ে গেছে, এটাকে একদিন কলিন দিয়ে পরিষ্কার করতে হবে। আসলে ওয়াশিং মেশিনের যে কভারটা আছে, কভারটা চেনটা লাগিয়ে রাখলে ঠিক হয়, কিন্তু আমার হাজব্যান্ড না প্রতিদিন ওই পরা জামা কাপড় ওর মধ্যে রাখে, আর বারে বারে বলবে চেনটা খুলতে হবে, তুমি কেন চেনটা লাগিয়ে রাখো, খুলে রাখবে। তো এই খুলে রাখবে করে করেই না মানে ওয়াশিং মেশিনের মধ্যে তেল চিটে, আর যেহেতু রান্নাঘরে রয়েছে তেল চিটে তো হবেই, তো এই অবস্থা হয়েছে। তো একদিন ওটাকে একটু পরিষ্কার করে নেবো। এমনি ডিপ কালার অতটা বোঝা যায় না, তবুও জিনিসটা পরিষ্কার রাখলে তো নিজেরই ভালো লাগে, তখন একটু চকচক করে পরিষ্কার করলে। তো এখন দেখো বাইরের এই যে দড়িটা সব থেকে উঁচু দড়ি, আর এই দড়িটাতেই মানে রোদটা আসে। আর আগে এখানে কম্বল টম্বলগুলো রোদে দিতাম প্রতিদিন, মানে রোদের জন্য, বা আমাদের একটা মোটা রাজাই মতো বানানো আছে সেটাও দিতাম। তো এই শুধু এই দড়িটা আর এই দিকের এই কলতলাটার এখানটাতেই রোদ আসে, আর কোথাও রোদ আসে না। দেখো উঠোনটা দেখলেই বুঝতে পারবে। তো এইগুলো এমনি হালকা, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর টুকটাক কয়েকটা লুঙ্গি আছে, আর সকালে যে জামাটা ছেড়েছিলাম সেটা রয়েছে, সেটা এগুলো একেবারে মানে ওয়াশ হয়ে গেল। আর ওদিকে কিন্তু আবার একটু পরে এগুলো মেলে টেলে দিয়ে তারপরে ওই পাপোশগুলোকে কাচতে দেবো। অনেকগুলো পাপোশ একসাথে হলে না সুবিধা হয়। এই 3টে পাপোশ দিতেও যেন ইচ্ছা করছে না, কিন্তু ভীষণই পরিমাণে ধুলোবালি হয়েছিল, ভাবলাম যে না, 1 তারিখ আসার আগে মানে 2025 আসার আগেই ওগুলো সব পরিষ্কার করে রাখি। তো সত্যি দেখতে দেখতে বছরটাও যেন শেষ হয়ে গেল। এই তো সেদিনকে বছর শুরু হলো,
দেখতে দেখতে বছর শেষ, আবার নতুন বছর আসবে, দেখতে দেখতে সেই বছরও শেষ হয়ে যাবে। দিন যে সত্যি কোথা থেকে কোথায় চলে যায়। এই যে সকাল হয়, সারাটা দিন দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে রাত্রি নেমে আসে, আবার রাত্রি চলে গিয়ে তখন আবার সকাল হয়। তো দেখো আমাদের উঠোনে আরও অনেক পাতা টাতা ছিল, সেগুলো সমস্ত পোড়ানো হয়ে গেছে। এই কটা নারকেল গাছের পাতা আছে, শুধু এই কটা বাকি আছে। তো আমার হাজব্যান্ডকে বলেছি আর কোনো পাতা টাতা তুমি এখানে জমাবে না, সোজা ওই পিছনে ওই যেখানে আমরা আগে জমিয়ে পোড়াতাম ওখানেই পুড়িও। বাড়িটা এখন সেই বলতাম না আমার সন্ধেবেলা এত ধুনো জ্বালায় এ করে, ঘরটা অন্ধকার হয়ে যায়, যতই দরজা জানলা বন্ধ থাকুক বাইরে জ্বালালেও সেই ধোঁয়াগুলো যায়। তো বারবার করে বারণ করেছি, দেখা যাক কি হয়। এটা নিয়ে একদিন যুদ্ধ শুরু করতে হবে, তারপর যুদ্ধটা করলে সেটার ফলটা হয়তো পাবো যে বন্ধ হয়েছে, যে উঠোনের এখানে এই জ্বালানো এগুলো করা যাবে না। কারণ এতটা পরিমাণে ধোঁয়া হয় না, কি বলবো, সেই ধোঁয়াতে আমার সত্যি ভীষণই কষ্ট হয়। কে বলবে, তার নিজেকেও বোঝায় যে তোমার ফুসফুসের মধ্যেও এই ধোঁয়াগুলো যাচ্ছে, কিছু বলার নেই। ও তার মধ্যে জানো তো এগুলো জ্বালানোর পরে যখন ধিকি একটা জ্বলবে, তার মধ্যে আবার ধুনো দিয়ে দেবে, বলবে বাহ কি সুন্দর, বাড়িটা পবিত্র হয়ে গেল। মানে এইরকম ওর মাথায় যে কি করে এই উদ্ভট বুদ্ধিগুলো চাপলো আমি নিজেও ভেবে পাই না। হঠাৎ না ওর মাথাতে এরম অদ্ভুত বুদ্ধিগুলো কদিন ধরে চাপে, আবার মানে এইরকম আমি জ্বালাতন করে যখন বন্ধ করি আবার বন্ধ হয়। তো দেখো এই এখন শীতের সময় একটু এই শীত তো নয়, বসন্তকালে এই বড় হাতা নাইটিগুলো ভেতরে পরি আর ওপরে এই যে হুডি নাইটিগুলো চাপাই, আবার খানিকক্ষণ বাদে টিকতে পারি না, আবার একটু খুলে রাখি, এইরকমই চলে। একটা সময় জানো তো আমি ঘরে সোয়েটার পরতাম, কিন্তু সেটা আমার এই শীতের যেই কটশোলের নাইটি বা কটশোলের হাউস কোট যেই থেকে উঠেছে সেই থেকে পরা শুরু হয়েছে বলে আমার সোয়েটার আর পরা হয় না। তো দেখো এদিকটাতে তো রোদ আছে বললাম, তো শুকিয়ে যাবে, অসুবিধা নেই। আর এইগুলো মানে গরমের সময়ও ব্যবহার করি, এসির কম্বল বলি। আর দেখো যেহেতু ঠান্ডাটা এখন নেই, এসির মতোই ওয়েদার বলা যায়, তো এসির ঠান্ডাটাও এর থেকে মনে একটু কড়া পড়ে। তো যাই হোক, তো ওই জন্য এখন চলে যাচ্ছে ওই কম্বলে। এখনও সেই মোটা আমার সেই ঘোড়া কম্বলটা এখনও কিন্তু এবছরে বার করা হয়নি, ভেবেছিলাম বার করব, কিন্তু ওয়েদারটা ঠিকঠাক চলছিল না বলে, মানে ঠান্ডাটা পাচ্ছি না বলে, তাই জন্য আর বার করলাম না। আর এখন একটুখানি ওই সফট ডিটারজেন্ট দিয়ে দিলাম, এটা এখন কাঁচা ধোয়া হোক, তারপরে আবার এগুলোকে মেলবো। একটু সময় লাগবে, একটু করে দিচ্ছি, যে অনেক দিন বাদে দিচ্ছি, তাই জন্য একটু ডেলিকেটের মধ্যেই দিলাম। কিন্তু একটা 16 মিনিটের একটা থাকে, ওইটা দিলেও হতো, কিন্তু ভাবলাম না একটু ভালো করে দোলাই মোচলাই হোক, কারণ প্রচুর ধুলোবালি এর মধ্যে রয়েছে। দেখো পরিষ্কার হয়ে গেছে কিন্তু অনেকটা, তো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আর আজকে বানানো হবে ডিমের ঝোল। আর কথা বলতে বলতে দেখো গলাটা ধরে যাচ্ছে। আর এই যে ডিমের ঝোল করব, তো আমার হাজব্যান্ড তো তার মানে কি বলবো, একটু বেশি ডিম হলে ভালো হয়। ওই যে বললাম মানে দিনে 3টে, মানে সকালে একটা বা রাতে 2টো, বা সকালে দুপুরে যদি 2টো খায় রাতে একটা, এরকমই খায়। তো ভাবলাম কি এই ক্রেটটা ফাঁকা বসাবো, 4টে কি 5টা ডিম বসাবো, একসাথে 7টা ডিম বানিয়ে নিই, যদি থেকে যাবে, তাহলে একবেলা আমাদের হয়ে যাবে। তো ওই জন্য একসাথে এই ক্রেটটার মধ্যে, মানে যেহেতু এগ বয়লারে বসাবো, তো ভাবলাম একসাথে এর মধ্যে 7টাই ডিম ধরে, তো 7টা ডিম বসিয়ে দেবো, একসাথে হয়ে যাবে। আর দেখো কি সুন্দর শীতের যে হালকা রৌদ্র সেটা পড়ছে, ভালো লাগছে। এই জানলাটা দিয়েই একটু রৌদ্রটা আসে, মানে ওদিকটা যেহেতু দক্ষিণ দিক, তো দক্ষিণ দিক দিয়ে একটা হালকা রৌদ্রটা আসে, গাছের পাতা টাতা সরে একটু হয়তো হালকা মতো আসলো। আর গরমকালে তো ভালো রৌদ্র থাকেই। তো যাই হোক, এখানে এগ বয়লারটা অন করলাম, তো আস্তে আস্তে হোক, আর অন্যান্য কাজ করতে হবে। আর আমার যে পায়ে ব্যথা ব্যাপারটা রয়েছে, ওই নিচে বসলে উঠতে পারি না সহজে, এরকম একটা সমস্যা হচ্ছে। তো ওই একেবারে বসে সমস্ত সবজিগুলোকে কেটে নেবো। তো ভাতের জন্য সমস্ত জল টল দিয়ে রেডি রাখলাম, আর এখন একটু পরে মানে বসিয়ে দিলাম, এখন মানে রেডি রেখেছিলাম, তারপরে এখন চাপিয়ে দিলাম। আর এদিকে এই যে কড়াই চাপিয়েছি, আজকে তোমাদের রান্না হবে ডিমের ঝোল আর হবে বেগুন ভাজা। এদিকে পেঁয়াজ সেদ্ধ বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে হোক আস্তে আস্তে। আর বেগুনটা ভাবলাম আমি 1 পিস হয়তো বেগুন ভাজা খেতাম, তারপর ভাবলাম 2টোই খাই, মানে একটু পাতলা আমার বেগুন ভাজা, আমি যে পিসগুলো খাই একটু পাতলা করি, তাহলে না বেশ ভালো লাগে, দুদিকটা একটু করকরে মতো হয়, ওই জন্য।
তো এদিকে তো বেগুন ভাজাটা হচ্ছে, আর ভাবলাম কি বেগুন ভাজাটা আগে বসিয়ে দিই আর তারপরে ওদিকে রান্নাটা করে নেবো, তাহলে কি সুবিধা হয়। নাহলে না আমার এর মধ্যে যদি তরকারিটা করে নিই আবার আমাকে অন্য কড়াই বার করতে হয়, ওই জন্য ছোটো কড়াইটার মধ্যে আবার ভাজাভুজি করি। তো দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডার মধ্যে মানে ঠান্ডার জন্য ঠান্ডা জলে দিচ্ছি, ঠান্ডা হবার জন্য সেদ্ধ করে একটু চিড়ে চিড়ে নিলাম। আর যেটা বললাম বেগুন ভাজা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছিলো খেতে খেতে, কিছু করার নেই, গরম ভাত করেছি, ভাত উপর দেওয়ার পরে হাঁড়িটা যখন আবার সোজা করে বসিয়েছি তারপরে আবার বেগুনটাকে ওই হাঁড়িটার মধ্যেই বসিয়ে রেখেছিলাম, মানে বেগুন ভাজাটা ওই বাটিটা ওই হাঁড়ির মধ্যে একটু বসিয়ে রেখেছিলাম। তো দেখো অনেক অনেক দিন বাদে ডিমের ঝোল বানাচ্ছি, কবে যে লাস্ট ডিমের ঝোল হয়েছে সেটাই আমার মনে নেই, কারণ আমাদের শুধু ডিমের পোচ নয় অমলেট এরমই খাওয়া হয়। আজকে একটু কাশ্মীরি মির্চও দিলাম অনেক দিন বাদে, কারণ কাশ্মীরি মির্চ আমার হাজব্যান্ড বলছে ইউজ করতে না, মানে বাড়িতে ওই গেস্ট আসলে তখন একটু লাল লাল টকটকে তরকারি করার জন্য ওই জন্য ইউজ করতে, আর নাহলে যেরকম হলুদ দিয়ে মানে আমি বিয়ের পরে যেভাবে রান্না করতাম তখন তো কাশ্মীরি মির্চের চল ছিল না, নয় গুঁড়ো লঙ্কা দিতে হতো তাহলে এই কালার আসতো, আর চিনি দিতাম কষানোর সময়, তারপরে তেলের মধ্যে একটুখানি আর হলুদ দিতাম, তাতে একদম সুন্দর কালার চলে আসতো। তো রান্নাবান্না কমপ্লিট, এখন হচ্ছে গ্যাস ওভেন আর এইগুলো না পরিষ্কার করে নেবো। আর কি যেন বলতে যাচ্ছিলাম দেখো ভুলে যাচ্ছি। তো বাসন কয়েকটা ছিল মাজা হয়ে গেছে, মেজে নিয়েছি, আর এই গ্যাসের এগুলোকে ঝিকগুলোকে আর নিচে যে প্লেটগুলো থাকে ওগুলোকে একটু পরিষ্কার করে নেব। আর তোমাদের সাথে শেয়ার করি আমার এই রান্নাঘরে এত ইঁদুরের তাণ্ডব, তো কিছুটা চাল পোকা লেগে গেছিলো, মানে সে আমাদের লালি কালুর জন্য চাল নিয়ে আসা হতো, তো লালি কালু তো এখন আসেই না, চালগুলো না আমি ছোটো ছোটো দুটো হাঁড়ির মধ্যে রেখেছি, তা যার মধ্যে চাল রাখতাম একটা বালতিতে, সেই বালতিটাতে এখন আমাদের জন্য চাল টাল যেগুলো ওগুলোই রাখি। আর এখন কি করি, যেহেতু লালি কালু আসে না, ওই চালটাকে একটা জায়গায় মানে ঘরে খুলে রাখি, কারণ ইঁদুর আসলে না মানে আমার যে ঘরে যে রান্নাঘরে যে যত আলু আছে বা কিছু রাখতে পারি না, সমস্ত কিছু কেটে দেয়। এখন ওরা আসলে শুধু চালই খায়, ঠিক আছে, চাল খেয়ে যেন মনে হবে মা লক্ষ্মী এসেছে ঘরে, পুরো রান্নাঘর মানে এই ঘর ওই ঘর পুরো দৌড়ঝাঁপ করে, পুরো মানে সারাটা ঘরে চাল ছড়ানো থাকে। তো এই রান্নাঘরটায় আগে রাখতাম, এখন কি করি ওই ঠাকুর ঘরটার দরজার ওদিকে যে দরজাটা আছে ওইখানটাতে রেখে দিই, দরজাটা বন্ধ করে, ওইদিকে দরজাটাকেও জানো তো কেটে ঠিক ওখানটা দিয়ে যাতায়াত করে, ওইখানেই রেখে দিই, ও যে আসুক এসে খেয়ে দিয়ে চলে যাক। তো এখন মানে এইরকমই কাণ্ড চলছে, মানে এখন চালগুলো যেগুলো আছে সেগুলো এখন ইঁদুরের খাওয়ার জন্যই রয়েছে, যে ওরা খাক। কাঠবিড়ালিকেও দিই প্রতিদিন একটু করে, পাখিদের দিই সেটাও দিই। তো দেখো বাসন টাসন মেজে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে। আর ক্যামেরাটা কেন বলো তো নাচানাচি করছিল, আসলে আমি গান শুনছিলাম, গান শুনতে শুনতে আমি মানে তালে তালে একটুখানি মানে মাথা নাড়ে না সেরকম অবস্থা, সেরকম ক্যামেরাটা দিয়ে একটু ওরকম করছিলাম, তারপর দেখলাম ভিডিওটা এরকম হয়ে গেছে। তো যাক, আর এদিকে ইলেকট্রিক কেটেলটাতে সামান্য একটু জল গরম বসিয়েছি, কারণ এই সব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর জল তো তোলা হয়েছিল, তারপর তো মেশিনের অনেকটা জল খতমও হয়েছে। তো আমি ভাবলাম যেটুকু যা জল আছে আর বাথরুমে যেটুকু জল আছে সেটা দিয়ে আর এই ইলেকট্রিক কেটেলে যে জলটা গরম করছি এটা একটু মিক্স করে স্নান সেরে নেবো। ব্যাস স্নানটা হয়ে গেছে, এখন লাঞ্চ টাইম। তো এই যে বেগুন ভাজা আর ডিমের ঝোল এই দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড তো খুবই খুশি, তারও মানে অনেক দিন বাদে ডিম সেদ্ধ হয়েছে, মানে ডিম সেদ্ধ দিয়ে মানে ডিম দিয়ে ঝোল হয়েছে। দেখো ও অমলেট দিয়ে ঝোলটা পছন্দ করে না। লালি কালু নেই, আর এখন বিড়াল খাবার নিয়ে যাচ্ছি, এখন আসলো, মাছের কাটা ফাটা ফেলি, আসে কয়েকটা বিড়াল, এ আসে নাই অন্য কয়েকটা আছে মেয়ে বিড়াল, এই এখন বেরিয়ে গেল, ভাবলাম একটু ভাত দেবো, চলে গেল। ডিমের কুসুম দিয়ে মেখে হলো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো বাইরের একদম রৌদ্রটা চলে গেছে। তো আমি আসলাম ওই কম্বলগুলো গড়ে নিতে, কারণ একটু শোবো তার জন্য। আর নিয়ে গিয়ে ভাঁজ করে রাখলে হতো, কিন্তু ভাঁজ করতে আর হবে না, গায়ে দিয়ে চুপচাপ থাকবো। আর ওই জামা কাপড়গুলো আর ভাঁজ হবে না, জামা কাপড় এর আগের দিনও কিছু কাচা হয়েছে, সেগুলোও জানো তো ভাঁজ হয়নি, সেগুলো করব করে রেখে দিয়েছি, ওই একসাথে করব। আর দেখি কাল পরশুর মধ্যে আবার কিছু কাচাকাচি করব, বিছানার চাদর টাদরগুলোকে তুলে দেবো, সেগুলো মানে কালকে আগামীকাল বুধবার দিন তো 1 জানুয়ারি, ঠিক আছে, বছরের শেষ, 1 জানুয়ারি দিয়ে বছর শুরু, নতুন বছর 2025 আসবে।
আগে থাকতে তোমাদেরকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার 2025। তোমাদের সবার যেন খুব ভালো কাটে। আর ওই আবার কাচা ধোয়া করবো, বিছানা চাদর টাদরগুলো তুলে ওগুলো কেচে নেবো। নতুন বছর শুরু হবে, নতুনভাবেই যেন শুরু হয়। আর নববর্ষ যখন হয়, বাংলা নববর্ষ, তখনও তো চাদর টাদর নতুন পাতা হয়, ঘরের পর্দা টর্দা কাচা হয়। দুটো বছর, বাংলা আর ইংরেজি নববর্ষ। তো যাক, এখন গিয়ে একটু রেস্ট নেব।